নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টার এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট অঙ্কোসার্জন অ্যান্ড রোবোটিক সার্জন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্যান্সারের অপারেশনে মিনিমাল ইনভেসিভ, ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক সার্জারি এগুলো আমাদের কি করে হেল্প করে। তো রোবোটিক সার্জারি কি, এটা যদি বলতে হয় তাহলে আমাদের বেশ কিছু বছর আগে পৌঁছে যেতে হবে। ল্যাপারোস্কোপি পদ্ধতিতে যে সমস্ত অপারেশন করা হয়, ধরুন অনেক অপারেশন ল্যাপারোস্কোপি পদ্ধতিতে খুব বেশি মাত্রায় করা হয়, যেমন ধরুন গল ব্লাডারের অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশন। তো এই সমস্ত অপারেশন গুলো যেরকম করা হয় সেরকমই কেন ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা হয়, সেটার কারণ হচ্ছে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে বিশেষ রকমের কিছু বেনিফিট পাওয়া যায়। যেমন ধরুন আপনার পেটের মধ্যে কোনো কাটাকাটি হয় না, যার জন্য পেইন খুব কম হয়, ব্লাড লস খুব কম হয়, হসপিটাল স্টে কম হয়, হসপিটালে ট্রিটমেন্ট পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি প্রি অপারেটিভ যে অ্যাক্টিভ লাইফস্টাইল যেটা আপনার, সেখানে আপনি ফিরে যেতে পারেন তাড়াতাড়ি। এরকম নানা রকম সুবিধা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি ছিল, এখনো আছে। কিন্তু বেসিক্যালি ল্যাপারোস্কোপি অনেক লিমিটেশনস আছে, যেগুলোর জন্য ক্যান্সারের যেগুলো অপারেশন, যেগুলো খুব কমপ্লেক্স অপারেশন হয়, এই অপারেশনগুলো অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপিতে করা ডিফিকাল্ট। বিশেষ কিছু অপারেশন, আমি সমস্ত অপারেশন এরকম নয়, কিন্তু বিশেষ কিছু ক্যান্সারের অপারেশন ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা ডিফিকাল্ট। তো ক্যান্সারের চিকিৎসার সময় যখন এই সমস্ত মানে মিনিমাল ইনভেসিভ অপারেশনের প্রশ্ন আসে, তখন দেখা যায় যে অনেক ডিফিকাল্ট অপারেশন ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করলে কিছু রকম ডিফিকাল্টিজ অ্যারাইজ করতে পারে। এবং সেগুলোর প্রধানত যেটা কারণ সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপির যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো স্ট্রেট ইনস্ট্রুমেন্ট হয়, এগুলো কোনো ইন্টারনাল মুভমেন্ট কিছু থাকে না ইনস্ট্রুমেন্টের, এবং যার ফলে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে অপারেশন করা ডিফিকাল্ট হয়। উইদিন আ স্প্যান অফ লাস্ট 10 years আমাদের রোবোটিক সিস্টেমের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন ধরুন যে সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত সিস্টেমস অ্যাভেলেবল আছে, তার মধ্যে সব থেকে কমনলি যেটা ইউজ করি আমরা, সেটাকে ইনফিনিটিভ সিস্টেমস বলা হয়, যার মধ্যে হচ্ছে ডা ভিঞ্চি এক্সআই, যে আমরা অ্যাপোলো হসপিটালে এখন যে সিস্টেমটা ইউজ করি, এটা 4th জেনারেশন স্মার্ট একটা সিস্টেম, এবং এটা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাভেলেবল বেস্ট সিস্টেম এখনো পর্যন্ত। তো এই সিস্টেমে অপারেশনে অনেক রকমের অ্যাডভান্টেজেস আছে, এবং তাতে যেটা দেখা যায় যে বিভিন্ন রকমের অপারেশন, যেমন ধরুন যদি আমরা খাদ্যনালীর সংক্রান্ত যে সমস্ত ক্যান্সার হয়, ধরুন ইসোফেজিয়াল ক্যান্সার, স্টমাক ক্যান্সার, স্মল ইন্টেস্টাইনাল ক্যান্সার, লার্জ ইন্টেস্টাইনাল ক্যান্সার, রেকটাল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, এরকম নানা রকমের ক্যান্সারের ক্ষেত্রে এই সমস্ত রোবোটিক সিস্টেম দিয়ে এর দ্বারা অপারেশন করলে খুব ভালো রকম আউটকাম পাওয়া সম্ভব হয়। এবারে যখন এই সিস্টেমগুলো নিয়ে কথা বলা হয়, তখন বিশেষ কিছু প্রশ্ন আমাদের প্রায়ই ওপিডিতে ফেস করতে হয়। প্রথম কথা যেটা বুঝতে হবে যে রোবোটিক সার্জারি যখন করা হয়, রোবোটিক সার্জারি ইজ a kind of operative procedure which essentially is done by the operating surgeon himself. এখানে কিন্তু জাস্ট রোবোটিক সিস্টেমের হেল্প নিয়ে অপারেশনটা করা হয়। কিছু মিথস আছে, কিছু মিথস অ্যান্ড ফ্যাক্টস আমরা যেগুলো আজকে ডিসকাস করব। তার মধ্যে কিছু জিনিস আমরা আউটডোরে প্রায়ই ফেস করি, আমাদের অনেক পেশেন্ট প্রশ্ন করেন, যেগুলো নিয়ে অ্যাড্রেস করা আমার মনে হয় ইম্পর্টেন্ট। যার মধ্যে একটা হচ্ছে যেটা যে রোবোটিক অপারেশন কে করে, এটা কি যিনি কনসালটেন্ট তিনি অপারেশন করছেন, নাকি জাস্ট একটা রোবোটিক সিস্টেমের দ্বারা অপারেশনটা করা হচ্ছে। ইট ইজ ট্রু যে রোবোটিক একটা সিস্টেম থাকে যার মধ্যে 3টে কম্পোনেন্ট থাকে, একটাকে আমরা কনসোল বলি, একটাকে আমরা বলি পেশেন্ট কার্ট, একটা ভিশন কার্ট। এগুলো প্রত্যেকটা ইন্টিগ্রেট করে একটা রোবোটিক সিস্টেম ফর্মেশন হয়। কিন্তু যেটা অপারেশন করা হয় সেটা এসেনশিয়ালি আপনার যিনি কনসালটেন্ট অঙ্ক সার্জন আছে তিনিই করবেন। তিনি কনসোলে বসেন এবং সেখান থেকে তিনি অপারেশনটা করেন। যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের যেটা বেড থাকে, যেটা সেম অপারেশন থিয়েটারই থাকে। এইটা আবার একটা প্রশ্ন যে অপারেশন যখন করা হয় তখন কি অপারেশন থিয়েটারে আর কেউ স্টে করে না, না সেম অপারেশন মানে এতেই অপারেশনটা করা হয়। যেই থিয়েটারে অপারেশন হচ্ছে সেই থিয়েটারেই একটা জায়গায় পেশেন্ট আর্মস গুলো থাকে, এবং তার কিছুটা দূরে হচ্ছে কনসোল থাকে। সে কনসোলে আপনার ডাক্তারবাবু বসে সেখান থেকে অপারেশনটা করেন,
এবং সেই কনসোলের ভেতরে কিছু হ্যান্ড অ্যান্ড ফিট কন্ট্রোল থাকে। হ্যান্ড ফিট কন্ট্রোলে যেরকম মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলো রোবটিক আর্ম আপনার শরীরের ভেতরে মিমিক করে এবং সেরকমভাবে অপারেশনটা সম্পন্ন করা হয়। তো যার জন্য হচ্ছে সেম অপারেশন থিয়েটারের ভেতরেই এই সমস্ত প্রসিজারটা করা হচ্ছে। থার্ড যে জিনিসটা আমি অ্যাড্রেস করবো সেটা হচ্ছে অনেকে বলেন যে এগুলো খুব নিউ টেকনোলজি এবং এগুলো আনসেফ, উইচ ইজ নট ট্রু। কারণ হচ্ছে যে ধরুন লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি নানা রকম ট্রায়ালস এসছে, সেগুলো কিছুটা ইন্ডিয়া থেকে, ম্যাক্সিমামই অন্যান্য কান্ট্রি থেকে, যেগুলোতে নানা রকম ক্যান্সারের জন্য এরকম ধরনের অপারেশন পারফর্ম করে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই টেকনোলজিগুলো এগুলো প্রচন্ড সেফ, এতে ক্যান্সার রিলেটেড আউটকাম খুবই ভালো এবং অনকোলজিক্যাল কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। অলদো ইট কামস উইথ আ লট অফ অ্যাডভান্টেজেস, লাইক আপনার ধরুন হসপিটাল স্টে কমে যাবে, আপনার অপারেশনের পরে পেইন কমে যাবে, অপারেশনের জন্য আপনার ব্লিড কম হবে, নানা রকমের আইসিইউ স্টেপ প্র্যাকটিক্যালি হয়ই না। তো এই সমস্ত নানা রকম অ্যাডভান্টেজ পাওয়া যায়। কিন্তু তার সাথে সাথে এইটাও ঠিক যে আমরা কনভেনশনালি পেট কেটে বা বুক কেটে যখন অপারেশন করা হতো ক্যান্সারের জন্য, তখন যে প্রিন্সিপালসগুলো অপারেশনের সময় ইউজ করা হতো, এই অপারেশনগুলো যখন করা হয় তাতেও এসেনশিয়ালি সেম প্রিন্সিপালই ইউজ করা হয় এবং ক্যান্সারের ক্লিয়ারেন্স রেট ইজ অলমোস্ট দ্য সেম। শুধু যেটা তফাৎ সেটা হচ্ছে আমরা যখন এই অপারেশনগুলো করি তখন দেখা যায় যে মানে সিস্টেমটা এমন ভাবে বানানো যে আরো সূক্ষ্মভাবে, আরো পুঙ্খানুপুঙ্খভাবে অপারেশনটা করা সম্ভব হয়। আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অনেক সময় বলা হয় যে শুধু সিম্পল অপারেশনের জন্য এরকম ধরনের টেকনোলজিগুলো ভালো, গল ব্লাডার অপারেশনের জন্য, অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য, হিস্টেরেক্টমি, বিনাইন হিস্টেরেক্টমির জন্য, হুইচ ইজ अगेन নট ট্রু। অনেক স্টাডিজ আছে যেগুলোতে দেখা গেছে যে কোনো কমপ্লেক্স ক্যান্সার রিসেকশন সেগুলো যদি রোবোটিক মিন্সে করা পসিবল হয় তাহলে সেগুলোর আউটকাম কিন্তু অ্যাজ গুড অ্যাজ ওপেন অপারেশনস। তো যার জন্য এরকম নয় যে খুব সিম্পল অপারেশনই রোবোটিক সিস্টেমে করা যায়, কমপ্লেক্স অপারেশন করা সম্ভব নয়। নেক্সট যেটা সেটা হচ্ছে যে হয়তো অনেকের থেকে আপনি যদি কথাবার্তা বলেন তাহলে শুনতে পাবেন যে রোবটে হ্যাপটিক ফিডব্যাক বলে কিছু থাকে না, যেটা মিনিং সেটা হচ্ছে আপনি ফিল করেন না, স্ট্রাকচারস ফিল করেন না। তো যার জন্য হচ্ছে যে ক্যান্সারের ক্লিয়ারেন্স প্রপারলি হয় না, which again is wrong। কারণ যেটা ব্যাপার সেটা হচ্ছে although it is true that we do not have haptics in robo, কিন্তু আমরা ভিজুয়াল হ্যাপটিক্স মানে একটা টিস্যু কম্প্রেশন করলে সেটা কতটা ডিফর্ম করছে সেখান থেকে বোঝা যায় যে টিস্যু কতটা হার্ড হওয়ার পসিবিলিটিস আছে। এর সঙ্গে সঙ্গে রোবটিকে আরো নানা রকম এআই এনাবেল সিস্টেম আছে যেগুলো আমাদের হেল্প করে টু আইডেন্টিফাই যে কোন টিস্যুটা অনকোলজিক্যালি ক্লিয়ার করা উচিত এবং কোনটা উচিত নয়, মানে কতটুকু অপারেশন করলে সেটা অনকোলজিক্যালি বেস্ট আউটকাম দেওয়া সম্ভব হয়, এগুলো কিন্তু না বোঝার কোনো কারণ নেই। তো সুতরাং এই ধারণাটা একদমই ভুল যে হ্যাপটিক্স নেই সেজন্য হচ্ছে আপনার ক্যান্সারের ক্লিয়ারেন্স হওয়ার চান্স এই সমস্ত পদ্ধতিতে কম, উইচ ইজ রং। আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে যে কারা এরম ধরনের অপারেশন করতে পারে না। যদি আপনার এমন কোনো ক্যান্সার হয়ে থাকে, এখন এভরিবডি হ্যাজ ইন্টারনেট, এভরিবডি হ্যাজ গুগল, আপনি চেক করুন যে আপনার এই অপারেশন করার জন্য রোবটিক পদ্ধতি অপশন কিনা, ঠিক আছে, রোবটিক পদ্ধতির দ্বারা এরকম অপারেশন করা সম্ভব হয় কিনা। যদি সম্ভব হয় তাহলে এমন কোনো হসপিটাল যেখানে রোবটিক ফ্যাসিলিটিস আছে এবং এমন কোনো কনসালটেন্ট যিনি হচ্ছেন এরকম ধরনের অপারেশন সাধারণত করে থাকেন, তার সাথে কনসাল্ট করুন এবং শুনে নিন যে আপনার ক্যান্সারের জন্য এবং কোন স্টেজে ক্যান্সার সেটাও খুব ইম্পর্টেন্ট, কোন অঙ্গের ক্যান্সার এবং কোন স্টেজের ক্যান্সার। তো যদি আপনার জন্য রোবটিক অপশন থেকে থাকে তাহলে অফকোর্স সেটার আউটকাম কিন্তু অন্যভাবে অপারেশন করার থেকে ভালো। আরেকটা কোয়েশ্চেন আমাদের যেটা প্রায় ফেস করতে হয় সেটা হচ্ছে অপারেশন করার সময় যদি ইনস্ট্রুমেন্ট ম্যালফাংশন হয় তো তাহলে কি হবে। মানে ধরুন একটা অপারেশনের হাফ কমপ্লিট হয়েছে, তারপরে যে সিস্টেমের ভেতর দিয়ে অপারেশনটা করা হচ্ছে সে সিস্টেমের কোনো রকম ম্যালফাংশন হচ্ছে, তো সেখান থেকে কোনো রকম কমপ্লিকেশন রাইজ করতে পারে কিনা। এই ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে রোবট ইজ আ ভেরি স্মার্ট সিস্টেম, এবং যেটা হয় সেটা হচ্ছে যে যদি অপারেশন করার সময় প্রথম কথা তো এটা যে ইনস্ট্রুমেন্ট ম্যালফাংশন ইজ আ ভেরি রেয়ার, মানে একটা কন্ডিশন যেটা সাধারণত অ্যারাইজ করে না।
এবং যদি কখনো এরকম কোনো ম্যালফাংশন অ্যারাইজ করে, রোবোটিক সিস্টেমটা এমনভাবে বানানো হয়েছে যে ইনস্ট্রুমেন্টের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ধরুন আপনার শরীরের ভেতরে আছে যেগুলো দিয়ে অপারেশন করা হচ্ছিল, সেগুলো সঙ্গে সঙ্গে ফ্রিজ করে যায়। কেন ফ্রিজ করে যায়? মানে কোনো ফ্রিজ মানে হচ্ছে সেগুলো কোনো ফার্দার মুভমেন্ট হয় না। এবার সেটা কেন হয়, সেটা কারণ হচ্ছে যে ধরুন একটা ইনস্ট্রুমেন্ট যদি আপনার কন্ট্রোলে নেই, এই অবস্থায় সেই ইনস্ট্রুমেন্টের যদি ম্যাল ফাংশন হয়, দেন ইট ক্যান ইনজোর আদার অর্গানস। ধরুন যেখানে অপারেশন করা হচ্ছে তার কাছাকাছি যেগুলো খুব ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। সেটা যাতে না হয় সেটার জন্য এই সিস্টেমটা এমনভাবে বানানো যে কোনো রকম ম্যাল ফাংশন যদি হয় সিস্টেমটা ফ্রিজ করে যায়, তো যার জন্য আপনার সেখান থেকে কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে না। নেক্সট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে যে কমপ্লিকেশন রেট অফ দিস অপারেশনস। তো কমপ্লিকেশন রেট বেসিক্যালি কি অপারেশন করা হচ্ছে, সেই অপারেশনটা ইটসেলফ কতটা ডিফিকাল্ট এবং সেটা করতে কতক্ষণ সময় লাগবে, এইগুলোর সঙ্গে সামহাউ লিঙ্কড। তো রোবোটিক পদ্ধতিতে আপনার যদি অপারেশন প্ল্যান করা হয়, আপনার যিনি ডাক্তারবাবু তার সঙ্গে প্রথমেই জিজ্ঞেস করে নিন যে কতক্ষণ সময় লাগবে, কতটা ডিফিকাল্ট অপারেশন, কারণ এক একটা অপারেশন এক এক রকমের হয় আর কি। কোনো অপারেশন হয়তো ততটাও বেশি ডিফিকাল্ট নয়, মানে কিছু কিছু অপারেশন হয় যেগুলো খুবই ডিফিকাল্ট। ফাইনালি যে জিনিসটা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে যে অনেকেরও এখন এরকম একটা চিন্তা ভাবনা আছে যে বেসিক্যালি এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিমিক। অনেক রকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসছে যেগুলোর বেসিক্যালি কোনো রিয়েল লাইফ ইউটিলিটি নেই, এবং এটাও এক ধরনের সেরম একটা জিনিস which is wrong। যারা আমরা এরম ধরনের পদ্ধতি ইউজ করে ক্যান্সার অপারেশন করি তারা we know that the system has changed the way we used to treat cancer earlier, এবং এরম ধরনের পদ্ধতি ইউজ করে অপারেশন করার জন্য কিন্তু আপনাদের ক্যান্সার রিলেটেড আউটকাম অনেক ইমপ্রুভ করেছে।